হ্যালো বন্ধুরা, 1 অক্টোবর রাতে ইসরায়েলের আকাশে এমন কি দেখাচ্ছিল? এগুলো আতশবাজি ছিল না, এগুলো ছিল ক্ষেপণাস্ত্র। ইরান কর্তৃপক্ষ 180টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলি সরাসরি ইরানের রাষ্ট্রপ্রধান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। ইরান আইআরজিসি তাদের সেনাবাহিনীর একটি অংশ, ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস জানিয়েছে যে 90%-এরও বেশি ক্ষেপণাস্ত্র সফলভাবে তাদের লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। কিন্তু অন্যদিকে ইসরায়েল বলেছে যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতারিত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলি দ্বারা সৃষ্টি ধ্বংসের অনেক প্রকাশিত ছবি দেখা যায়। আপনি গর্তগুলো দেখতে পাচ্ছেন? এটি দেখুন, মোসাদের সদর দপ্তরের ঠিক বাইরে একটি 30 ফুট গভীর গর্ত দক্ষিণ ইসরায়েলে নেবেগের মরুভূমিতে রয়েছে, যেখানে একটি বৃহৎ ইসরায়েলি সামরিক ঘাঁটি অবস্থিত। অনেকেই ক্ষেপণাস্ত্র সেদিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যদিও ইসরায়েল বলেছে যে এই আক্রমণে তাদের খুব কম ক্ষতি হয়েছে। גם מאחורי הפיגוע הזה יש יד מכוונת ורצחנית. তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে যে তারা প্রতিশোধ নেবে। היא מגיעה מטהרן. הערב איראן שוב תקפה את ישראל במאות טילים. המתקפה এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কিভাবে এই যুদ্ধে জড়িত হয়েছিল? গত বছর হামাসের আক্রমণের মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছিল তা এখন অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলে কেবলমাত্র ফিলিস্তিনে নাই, নেপালেও আক্রমণ করেছে। হামাস, হিজবুল্লাহ এবং ইহুদিদের মতো অনেক আবাসিক গোষ্ঠী এবং শাসনতন্ত্রীবাদী সংগঠন এই যুদ্ধে জড়িত, এবং এখন ইরানের মতো একটি দেশ এতে সরাসরি জড়িত। এই কারণে আমাদের ডানপন্থী মিডিয়াগুলো সম্ভবত 26তম বারের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করেছে। Brink of World War III. World War III has already started. The World War is already. পরিস্থিতি কিভাবে এই পর্যায়ে পৌঁছাইছে আর এরপরে আমরা কি আশা করতে পারি, আসুন এই ভিডিওতে এটি বোঝার চেষ্টা করি। এটা সত্য যে অনেক দেশ এই যুদ্ধে জড়িত, এবং যদি পরিস্থিতি এভাবে অনবাহিত হতে থাকে তাহলে এটি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। কিন্তু এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা একটি বড় রসিকতা। আমি কেন এটা বলছি? কারণ এবছরে ইরান ইসরায়েলের প্রথমবারের মতো আক্রমণ করেনি। মাত্র কয়েক মাস আগে 13 এপ্রিল ইসরায়েলের 300টির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। যদি আপনি মোট যন্ত্রপাতি মোতায়েন এর দিক থেকে দেখেন তাহলে এপ্রিলের এই আক্রমণটি অক্টোবরের আক্রমণের চেয়েও বড় ছিল। এখানে প্রায় 170টি ড্রোন, 30টি কম্বুজ ক্ষেপণাস্ত্র এবং 110টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিক্ষেপ করা হয়েছিল। কয়েক দশকের মধ্যে এটি প্রথম ছিল যে অন্য কোনো দেশ ইসরায়েলকে আক্রমণ করেছিল। এর আগে 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের ইরাক ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছাড়ে। কিন্তু এখন এপ্রিলে ইরানের আক্রমণের কারণ কি ছিল? ইরান এটিকে প্রতিশোধ অথবা প্রতিশোধ বলে অবহিত করে। এর 2 সপ্তাহ আগে এপ্রিলের দিকে ইসরায়েলের সিরিয়ার রাজধানী দমকে বিমান হামলা চালায়। এই বিমান হামলায় 7 জন ইরানি কর্মকর্তা প্রাণ হারান। ইরানি দূতাবাসের একজন শীর্ষ জেনারেলও নিহত হন। এখন সুস্পষ্ট, যদিও কোনো দেশের সেনা কর্মকর্তা হত্যা করা হয়, কোনো দেশই তা সহ করবে না। আর এখানে ইসরায়েলের দূতাবাসে বোমা ফেলেছে। তাহলে আপনার পরবর্তী প্রশ্নটি হলো, কেন ইসরায়েলের এই বিমান হামলা জানিয়েছে? ইসরায়েলের দাবি করছে যে এটি কোনো দূতাবাস নয়, বরং এটি সামরিক ভবন ছিল, এবং আক্রমণে নিহত অফিসারের ইসরায়েলের মতে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট সম্পর্ক ছিল। হিজবুল্লাহ কি এবং এর সাথে ইরান কিভাবে সম্পর্ক, আমরা এই ভিডিওতে পরে এটি নিয়ে কথা বলবো। তবে তার আগে আসুন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু প্রযুক্তিগত বিবরণ জেনে নেওয়া যাক।
এপ্রিলে যখন ইসরায়েলে আক্রমণ করা হয়েছিল তখন ইসরায়েল তার মিত্র দেশগুলো থেকে সাহায্য পেয়েছিল, যেমন আমেরিকা, যুক্তরাষ্ট্র, এমনকি জর্ডান। আমেরিকা প্রায় 30টি ড্রোন এবং 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করেছিল। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ফাইটার জেটগুলি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছিল, আর ইসরায়েলের F-30 লিস্ট 5 ফাইটার জেটগুলি 30টি গম্বুজ ক্ষেপণাস্ত্র এবং 25টি মোকাবেলা করেছিল। যদি আপনি মানচিত্র দেখেন তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে আসলে বেশ দূরে অবস্থান। দুই দেশের মধ্যে সবচেয়ে কম দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। তাই ইরান ড্রোন দিয়ে ইসরায়েল আক্রমণ করে তাহলে ইসরায়েলে পৌঁছাইতে ড্রোনের প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এই কারণে একটি দৃঢ় গোয়েন্দা ব্যবস্থা থাকলে নিজের রক্ষা করা সহজ হয়ে যায়। ইসরায়েলের স্থল প্রতিরক্ষার ক্ষেত্রে তাদের আয়রন ডোম তাদের সবচেয়ে বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা। এটি 70 কিলোমিটার ব্যাসার্ধেই 10 কিলোমিটার পর্যন্ত আকাশে রক্ষা করে। যদি এত দূর থেকে একটি রকেট নিক্ষেপ করা হয় তাহলে আয়রন ডোম কার্যকরভাবেই এর প্রতিহত করবে। যদিও এটিকে ডোম বলা হয়, এটি ইসরায়েলের চারপাশে একটি প্রাকৃতিক ঢাল নয়, এটি একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা রকেটগুলোকেই ভূমিতে আঘাত করার আগেই শনাক্ত করে এবং বিস্ফোরণের আগেই এটি সেই ক্ষেপণাস্ত্রগুলোকেই প্রতিহত করার জন্য নিজস্ব রকেট নিক্ষেপ করে। এটিকে ইন্টারপ্রেশন বলা হয়। সংবাদ পড়ার সময় আপনি এই শব্দটি একাধিকবার দেখতে পাবেন। আয়রন ডোম শুধুমাত্র স্বল্প পাল্লার রকেটগুলোকেই বাধা দেয়। যদি একটি ক্ষেপণাস্ত্র আরো বেশি দূরত্ব থেকে নিক্ষেপ করা হয় তবে ইসরায়েলের কাছে এটি মোকাবেলা করার জন্য আরো 2টি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি হলো ডেভিড-সিং মাঝারি থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য। এটি 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যই 15 কিলোমিটার পর্যন্ত উঁচুতেই সুরক্ষা প্রদান করে, কিন্তু ইরান 1000 কিলোমিটার দূরে। তাই অক্টোবরের ইরান যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করেছিল আয়রন ডোম বা ডেভিড-সিং তাদের কার্যকরভাবে প্রতিহত করতে পারে নাই। এই ক্ষেপণাস্ত্রগুলোকেই প্রতিহত করার জন্য আরো সিস্টেম নামে একটি তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এরও এর 3 ইসরায়েলের সর্বোচ্চ শনাক্তকরণ পরিসীমা রয়েছে। এর পরিসীমা 2400 কিলোমিটার এবং 1000 কিলোমিটার উচ্চতা। যদি কোনো ক্ষেপণাস্ত্র প্রায় মহাকাশ থেকে নিক্ষেপ করা হয় তবে অ্যারো সিস্টেম এটিও শনাক্ত করতে পারে। এপ্রিলের আক্রমণের সময় আরো 3 সিস্টেমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা এই ভিডিওতে ধারণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ছিল। এই আশ্চর্যজনক ভিডিওটি দেখুন। এগুলো নিরাপদ এবং সুরক্ষিত সিস্টেম বলে মনে হতে পারে যে ইসরায়েলের সাথে যাই ঘটুক না কেন ইসরায়েল সর্বদা সুরক্ষিত থাকবে, কিন্তু তা নয়। এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলির ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হলো অর্থ। এই ব্যবস্থাগুলির পরিচালনা করার জন্য অত্যন্ত ব্যয়বহুল। কোনো ক্ষেপণাস্ত্রকে তাদের দেশে আঘাত করতে না দেওয়ার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলি প্রথম ক্ষেপণাস্ত্রটিকে লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আয়রন ডোম দ্বারা নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটির নাম তামিম ক্ষেপণাস্ত্র। এরকম একটি ক্ষেপণাস্ত্রের দাম $50,000। দ্বিতীয়ত তাদের ডেভিড-সিং, এটি তারা নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির জন্য প্রতি ক্ষেপণাস্ত্রের দাম $1 মিলিয়ন। এবং তারপরে আসে তাদের অ্যারো সিস্টেম, এটি তারা নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির জন্য প্রতি ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন মার্কিন ডলার। এপ্রিলে যখন ইসরায়েল আক্রমণ করেছিল মাত্র একদিনে তাদের প্রায় 200 মিলিয়ন ব্যয় করতে হয়েছিল। কল্পনা করুন, তাদের ক্ষেপণাস্ত্রের পরিসীমা সরবরাহ নেই। যদি ইসরায়েলের বিরুদ্ধে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হবে। পরিমাপের অভাবের কারণে এই কারণে অক্টোবরের হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছিলেন যে এই হামলাগুলি ছিল প্রতিরক্ষার সীমিত পদক্ষেপ এবং পশ্চিমা দেশগুলোর উচিত এর চেয়ে ধ্বংসাত্মক কিছু না করার জন্য তাদের প্রশংসা করা। এই বার্তাটি ছিল হুমকির মতো,
ইরান ইসরায়েলকে হুমকি দিয়েছিল এবং তাদের কৃতজ্ঞতা থাকতে বলেছিল যে ইরান তাদের সহজেই ছুঁড়ে ফেলেছে। ইরানের অস্ত্র কম মারাত্মক নয়। এই হামলার কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এগুলো গত বছর তৈরি করা হয়েছিল এবং প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল 2023 সালের ফাতাহ ক্ষেপণাস্ত্র। বিবিসির তোলা এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্ষেপণাস্ত্রগুলি কতটা সক্ষম। তাদের দীর্ঘতম পাল্লারের ক্ষেপণাস্ত্র হলো শাহাব 3। এর পরিমাপ 2000 কিলোমিটারেরও বেশি। এই মানচিত্রে অনুপস্থিত ক্ষেপণাস্ত্রগুলি হলো 2023 সালের ফাতাহ ক্ষেপণাস্ত্র। এগুলোকে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। হাইপারসোনিক মানে শব্দের গতির চেয়ে দ্রুত। এরা ঘন্টায় 18,000 কিলোমিটার বেগে উঠতে পারে, যা শব্দের গতির চেয়ে 15 গুণ বেশি। ইরান থেকে ইসরায়েলে যেতে তাদের মাত্র কয়েক মিনিট সময় লাগে। 870 মাইলের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম। আর এই ক্ষেপণাস্ত্রের প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিহত করার মতো কোনো ব্যবস্থাই নাই। অনেকেই রকেট এবং ক্ষেপণাস্ত্রকে গুলিয়ে ফেলেন। এই দুইটি শব্দে একই রকম শোনাতে পারে, কিন্তু বাস্তবে এগুলো সম্পূর্ণই আলাদা। হামাসের প্রতিপক্ষ ইসরায়েলের দিকে ছোড়া রকেটগুলো আকারে তুলনামূলক ছোট। এগুলো ভূমি থেকে একটি প্রজেক্ট হলেই নিক্ষেপ করা হয়। তাদের কোথায় আঘাত করবে সেই সম্পর্কে মোটামুটি অনুমান করতে হবে। কিন্তু অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি একটি 3 তলা ভবনের সমান উঁচু এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সজ্জিত। এটি যেখানে আঘাত করবে তার সঠিক অবস্থান নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটি আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে ছেড়ে যেতেও পারে এবং তারপরে তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে ফিরে আসতে পারে। মানুষের তৈরি বিপজ্জনক অস্ত্রগুলি দেখা সত্যই ভয়ঙ্কর। এই কারণে এপ্রিলের হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি সভা ডেকেছিলেন, যেখানে মহাসচিব উভয় পক্ষকেই ছত্রভঙ্গ এবং উত্তেজনা কম করতে বলেছিলেন। এখন হিজবুল্লাহ এবং হুতিদের মতো গোষ্ঠীগুলো বছর ধরে ইসরায়েলকে আক্রমণ করে এসছে। ইসরায়েলের গাজার প্রতিশোধ নেওয়ার এবং বোমা বর্ষণের পর থেকেই তাদের আক্রমণের ফ্রিকোয়েন্সি বেড়েছে। এই তিনটি গোষ্ঠী গাজা, হামাসের ইয়ামিনের হুদিস এবং দক্ষিণ নেপালের হিজবুল্লাহ ইরানের প্রক্সি হিসেবেই পরিচিত হয়। তারা প্রতিরোধের অক্ষ নামেও পরিচিত, অর্থাৎ ইরান পতার আড়াল থেকে তাদের অর্থ এবং সহায়তা পায়। হিজবুল্লাহ সম্পর্কে বিশেষভাবে বলতে গেলে এটি বিশ্বের সবচেয়ে ভারী সশস্ত্র রাষ্ট্রীয় গোষ্ঠীর মধ্যে একটি জিয়া সঙ্গী গোষ্ঠী, যা 1982 সাল থেকে ক্ষমতায় আসে। যখন ইসরায়েলে লেবানন আক্রমণ করে 1985 সাল থেকে একটি সরকারি সত্তায় পরিণত হয় এবং লেবানন থেকে পশ্চিমা শক্তি নির্মূল করার জন্য তাদের ইস্তেহার তৈরি করে এবং ইসরায়েলি রাষ্ট্রের ধ্বংসের দাবি করে। প্রায় সমস্ত পশ্চিমা দেশ, আমেরিকা এবং ইউরোপীয় দেশ হিজবুল্লাহকে একটি সশস্ত্র সংগঠন বলে মনে করে। প্রায় 22 বছর ধরে ইসরায়েলের দখলে ছিল। 2000 সালে হিজবুল্লাহ ইসরায়েলকে লেবানন থেকে তাড়িয়ে দেয়। 2006 সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হয়, যা 34 দিন ধরে চলে এবং তাদের কেউই এই যুদ্ধে জয়ী হয়নি। মানচিত্রে যখন লেবাননকে দেখা যায়, তখন এর একটি বড় অংশ হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল। এই অসামরিক গোষ্ঠী আসলে লেবাননের নিজস্ব সেনাবাহিনীর চেয়েও অনেক বেশি শক্তিশালী। গত কয়েক মাস ধরেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ প্রকাশ্যেই চলছে। 7 অক্টোবর 2023 তারিখে হামাস ইসরায়েলের উপরে আক্রমণ করে, যার ফলে যুদ্ধ শুরু হয় এবং পরের দিন 8 অক্টোবর 2023 তারিখে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে যদি আমরা হুদিসদের কথা বলি, তাহলে এটি 1990-এর দশকের প্রতিষ্ঠিত হয়েছিল। এর পেছনের কারণ ছিল শিয়াদের ক্রান্তিকরণ এবং ইয়ামিনের ক্রমবদ্ধ বিদেশি প্রভাব। অনেক দেশ হুদিসদের সশস্ত্র সংগঠন হিসেবে বিবেচনা করে এবং তারা ইয়ামিনের সরকারের বিরোধিতা করে। ইরান ছাড়াও বলা হয় যে রাশিয়াও বুদ্ধিস্টদের অর্থায়ন করে, আর সৌদি সরকার, সৌদি আরব
এবং ইয়েমেনের সীমান্ত রয়েছে পশ্চিমা দেশগুলোর মতো সৌদি আরব ও ইয়েমেনের সরকারের সমর্থন করে। এই মানচিত্রে আপনি দেখতে পাচ্ছেন যে সৌদি আরব এবং ইরান মধ্যপ্রাচ্যের দুইটি পরশক্তি। এই দেশগুলি হয় প্রতিবেশী সরকারের সমর্থন করে অথবা সরকারের বিরোধিতা করে বিদেশি গোষ্ঠীগুলোকে। ইয়েমেনের সৌদি সরকারের সমর্থন করে এবং ইরান বৈদেশিদের সমর্থন করে। ইরান সৌদি সরকারকে সমর্থন করে এবং ইরান শিয়া বিদ্রোহী গোষ্ঠীকেই সমর্থন করে। সিরিয়ার পাশাপাশি লেবাননও একই অবস্থা। আন্তর্জাতিকভাবে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র হাউস সব পশ্চিমা দেশগুলোই বেশিরভাগ সময় সৌদিকেই সমর্থন করে এবং রাশিয়া এবং চীনের মতো দেশগুলোকে ইরানকে বেশি সমর্থন করে। তাই আপনি এই দেশগুলোকে জোট দেখতে পাচ্ছেন এবং এই কারণেই সৌদি আরব বেশিরভাগ সময় ইরানের বিরুদ্ধেই অবস্থান নেয়। যদিও উভয় মুসলিম দেশ, সৌদি আরব সুন্নি এবং ইরান শিয়া। ইসরায়েলে এবং ফিলিস্তিনের মধ্যে বর্তমানে যুদ্ধ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরের, যখন হামাস ইসরায়েলে আক্রমণ করেছিল। আপনারা যদি চান তাহলে আমি এই বিষয়ের উপরে একটা ডিটেলস ভিডিও তৈরি করব। এরপরে প্রতিশোধ হিসেবে ইসরায়েলে গাজায় আক্রমণ করে। ইসরায়েলে গাজায় এত ব্যাপক বোমাবর্ষণ করছে যে এই জায়গাটি আর বসবাসের অযোগ্য। বিশ্বের বেশিরভাগ দেশই এটিকে গণহত্যা বলেই অবহিত করছে। রেকর্ড অনুসারে 7 অক্টোবর 2023 থেকে 22 সেপ্টেম্বর 2024 পর্যন্ত 41,431 জন ফিলিস্তিনি হত্যা করা হয়েছে। তাদের অর্ধেকের বেশি শিশু এবং মহিলা। 20 লক্ষেরও বেশি মানুষ বস্ত্রহারা হয়েছে। দৈহিক রকেট হামলার কারণে 80,000-এরও বেশি ইসরায়েলিকে তাদের শহর ছেড়ে যেতে হয়েছে। দ্বিতীয়ত, হুদিসরা ক্ষেপণাস্ত্র দিয়ে যে কোনো জাহাজকে আক্রমণ করে লোহিত সাগরকে ব্যবহার করেছে। এর ফলে প্রায় $1 ট্রিলিয়ন বাণিজ্য ক্ষতি হয়েছে। এপ্রিলের আক্রমণের আগে ইরান সরাসরি এই যুদ্ধে জড়িত ছিল না, যদিও এটি তার প্রক্সিদের মাধ্যমে আক্রমণ করেছিল, কিন্তু তারা 14 এপ্রিলে একটি বিবৃতি জারি করে। তারা বলেছিল যে যদি ইসরায়েলি সরকার তাদের স্বার্থ, সম্পদ, মানুষ বা নাগরিকদের উপর আক্রমণ করে তাহলে তারা পাল্টা আক্রমণ করবে। আইআরজিসির প্রধান হোসাইন সালামি এই বার্তাটি দিয়েছিলেন। তারপরে 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে একটি হাই প্রোফাইল গণহত্যা ঘটে। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। We start this hour with the breaking news. The Palestinian militant group Hamas has said its political leader Ismail Haniyeh has been killed in Iran. কে তাকে হত্যা করেছে আনুষ্ঠানিকভাবে কেউই দায় স্বীকার করেনি, তবে এটা স্পষ্ট যে ইসরায়েলকে সন্দেহ করা হয়েছে। 2 মাস পরে 17 সেপ্টেম্বর হিজবুল্লাহর উপর কুখ্যাত পেজার আক্রমণ ঘটে। অনেকেই হিজবুল্লাহ কর্মীর বহন পেজার ডিভাইসগুলি বিস্ফোরিত হয়। এতে অনেক লোক নিহত হয় এবং তারপর 20 সেপ্টেম্বর আরেকটি হাই প্রোফাইল গণহত্যা ঘটে। হিজবুল্লাহর স্পেশাল অপারেশন ফোর্সের ইউনিটের কমান্ডার ইব্রাহিম আকিল এরা ছিল ইরানের প্রক্সি, তাই সুস্পষ্টই ইরানের সরকার এতে খুশি ছিল না। কিন্তু পরবর্তী কয়েকদিনেই আরো হাই প্রোফাইল গণহত্যা ঘটে। 25 সেপ্টেম্বর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতাকেও হত্যা করা হয়। 27 সেপ্টেম্বর আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস বিমান হামলায় নিহত করা হয়। এই বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করা হয় এবং এই বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হোসেন নাজরুল্লাহকেও হত্যা করা হয়। তিনি 1992 সাল থেকে হিজবুল্লাহর সাথে সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু তাদের শীর্ষ নেতাদের হারানোর পরেও লেবাননের উপর অবিরাম বিমান হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের দিকেও রকেট ছুড়েছে। যুদ্ধ থামেনি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে লেবাননের ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1000 মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে এই হামলার নিন্দা করেছে, কিন্তু ইসরায়েলে থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। 1 অক্টোবর ইসরায়েলের সর্বশেষ আক্রমণের কথা বলতে গেলে ইসরায়েলে ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক বিমান হামলার কোনো লক্ষণ করেনি, কিন্তু আমেরিকার প্রথম এই আক্রমণের পূর্বাভাস দিয়েছিল এবং ইসরায়েলকে জানিয়েছিল 1 অক্টোবর সন্ধ্যা 7:30টার দিকে ডিএফ নিশ্চিত করে। বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে যখনই কোথাও এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন সাধারণ মানুষ
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই রাজনীতিবিদরা যারা একের পর এক প্রতিশোধ নিতে থাকেন, প্রতিশোধ নেওয়ার পর প্রায় সময় তাদের নিজস্ব লোকেরাই তাদের সমর্থন করে না। এই সরকারগুলি প্রতিশোধমূলক আচরণের দিকে তাকালে মহাত্মা গান্ধীর উক্তিটি এখানে যথাযথভাবে খাপ খেয়ে যায়। চোখের বদলে চোখ পুরো বিশ্বকে অন্ত করে দেয়। বন্ধুরা, প্রতিটি প্রতিশোধের আগুনে সবচেয়ে বেশি পড়ে যায় সাধারণ মানুষ। আমরা সেই সত্য ঘটনা তুলে ধরি যা অনেকেই বলতে ভয় পায়। যদি আপনি সত্যের পক্ষে দাঁড়াতে চান, এখনই সাবস্ক্রাইব করুন এবং রহস্যময় চ্যানেলের সাথে থাকুন। এখানে প্রতিটি গল্প উন্মোচনা করে অজানা সত্যকে, কারণ সত্য কখনোই লুকিয়ে থাকে না। সত্য জানা এবং জানানো আমাদের সবার দায়িত্ব।